শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 11 নিয়ে। 11 অধ্যায়ে আলোচনার বিষয় স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির অনুশীলনী 11.3-এর সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এই অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে তার সবগুলো নিয়েই আজকের আলোচনা। এখানে মূল আলোচনায় রয়েছে সরলরেখার ঢাল নির্ণয়। আমরা জানব সরলরেখার ঢাল বলতে আসলে কি বোঝানো হয় এবং এই ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এবং ঢাল নির্ণয়ের মাধ্যমে প্রশ্নগুলোর সমাধান অর্থাৎ সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকের আলোচনা। তাহলে চলো আমরা শুরুতেই জেনে নিই ঢাল কি এবং কিভাবে ঢাল নির্ণয় করতে হয় বা ঢাল নির্ণয়ের সূত্র কি, এবং তারপরই আলোচনা করব অনুশীলনীর একদম শুরু থেকে অর্থাৎ 1 নং প্রশ্ন থেকে 6 নং প্রশ্ন পর্যন্ত। শুরুতেই আমরা জানব সরলরেখার ঢাল বলতে আমরা আসলে কি বুঝি। দেখো, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটি হলো ওই সরলরেখার ঢাল। ঢাল দ্বারা বুঝব কোনো সরলরেখা অনুভূমিক রেখার সাথে বা যেটাকে আমরা এক্স অক্ষ বলি, এই এক্স অক্ষের সাথে কিভাবে অবস্থান করছে, কত কোণে অবস্থান করছে, নাকি লম্বভাবে অবস্থান করছে নাকি সমান্তরালভাবে অবস্থান করছে। যদি কোনো রেখা, এই যে দেখো এক্স অক্ষের সাথে আমি একটা কোণ দেখাচ্ছি, এই যে ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এটা হলো ধনাত্মক দিক থেকে, এই যে এই দিক থেকে এইদিকে হলো ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই সরলরেখার ঢাল সমান কি হবে? ঢাল সমান হবে ট্যান থিটা, অর্থাৎ ঢালের সাথে ট্যান থিটার সম্পর্ক রয়েছে। আবার ঢাল সমান আমরা এটাও জানি ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড এক্স স্থানাঙ্কের পরিবর্তন। এই ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। কি অক্ষর দ্বারা? এম অক্ষর দ্বারা। এই এমটা আসছে, এটা একটা ফরাসি শব্দ, এম ও এন টি ই আর। এটার উচ্চারণটা বাংলায় যদি করা হয় তাহলে উচ্চারণটা অনেকটা এইটা বা এটা, এটার উচ্চারণটা অনেকটা নাসিক্য উচ্চারণের মতো, মতে। অর্থাৎ এই যে এই ফরাসি শব্দটা থেকে মূলত এম অক্ষরটি নেওয়া হয়েছে। এই শব্দটির অর্থ হলো উপরে ওঠা, উপরে ওঠা। মূলত এই শব্দের বিশ্লেষণ থেকে মোটামুটি এই ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এখন আমরা দেখব ঢাল সমান কেন ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড এক্স স্থানাঙ্কের পরিবর্তন হয়। তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি এই যে পি কিউ একটা সরলরেখা এখানে এঁকে রেখেছি। এই সরলরেখার উপরস্থ দুইটি বিন্দু নিয়েছি, একটি এ বিন্দু এবং একটি বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক দেখো x2 y2, আর বি বিন্দুর স্থানাঙ্ক লিখে রেখেছি x1 y1। এ এবং বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকবো। এদের নামকরণ করলাম এ এম এবং বি এন। এখন কি করব? এখন এই বি বিন্দু থেকে এ এম এর উপরও একটা লম্ব এঁকে নিব। এই যে দেখো লম্ব এঁকে নিচ্ছি, এটা আর একটা লম্ব আঁকলাম। এই লম্বটির নাম দিব সি, অর্থাৎ এই যে বিসি লম্ব এ এম আঁকলাম। এখন একটা বিষয় ভালো করে খেয়াল করো, আমরা যখন বি বিন্দুতে যাব, বি বিন্দুতে যাওয়ার ব্যাপারটা হলো এরকম, মূল বিন্দু থেকে আমাদের x1 একক ডানে যেয়ে y1 একক উপরে যেতে হয়, তাহলে আমরা এই বি বিন্দুটি পাব। সেই হিসাবে এই ও এন সমান আমরা লিখতে পারবো x1 এবং বিএন এটা সমান লিখতে পারবো y1। আবার যদি তুমি এ বিন্দুর কথা চিন্তা করো, এ বিন্দুর এই স্থানাঙ্কটা পেতে হলে আমাদের কি করতে হবে? মূল বিন্দু থেকে x2 পরিমাণ ডান দিকে যেতে হবে এবং সেই জায়গা থেকে উপরের দিকে যেতে হবে y2 একক পর্যন্ত। অর্থাৎ এই যে এখানে চিত্র অনুসারে ও এম হলো x2 এবং এ এম হলো y2। এখন এম এন সমান কি হবে একটু ভালো করে দেখো। এম এন বা এন এম এইটার সমান হলো বিসি। যেহেতু আমরা অনেকগুলো লম্ব এঁকেছি, সবগুলো এই যে দেখো এটা লম্ব ছিল, এটা লম্ব ছিল, এটা, অর্থাৎ তিনটা লম্ব, অর্থাৎ তিনটা 90 ডিগ্রি কোণ, সেহেতু বাদ বাকি যে
এই বি বিন্দুতে যে কোণটি আছে এটাও 90 ডিগ্রি হবে। সেই হিসাবে আমরা এই চতুর্ভুজটাকে বলতে পারি একটা আয়তক্ষেত্র। তাহলে বিপরীত বাহু সমান, এই জন্য এন এম সমান হলো বিসি। আচ্ছা, এই এম এন সমান আবার কি? এম এন সমান হলো ও এম মাইনাস হলো ও এন। তাহলে ও এম হলো x2 আর ও এন হলো x1, অর্থাৎ আমরা এই বিসি সমান পেয়ে যাচ্ছি x2 মাইনাস x1। এবার আসো এই এসি সমান কি হয় দেখো। এসি আমরা এসি সমান পাবো এ এম মাইনাস হলো সিএম। তাহলে এ এম এর থেকে এই যে সিএম, সিএম এর পরিবর্তে আমরা লিখতে পারি বিএন, কেননা এটা আয়তের বিপরীত বাহু তাই সমান। তাহলে এ এম সমান কি? এ এম সমান আমরা জানি হলো y2 আর বিএন এটা সমান জানি হলো y1। থাকলো কি y2 মাইনাস y1। তাহলে এই যে এসি এইটা সমান পেলাম y2 মাইনাস y1। এখন একটা ব্যাপার দেখো, যেহেতু এই পি কিউ রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, সেহেতু এই যে বি বিন্দুতে এই কোণটিও হবে থিটা। কেন হবে? আমরা এই যে বিসি যখন লম্ব এঁকেছি এ এম এর উপর, তখন বিসি এবং এই এক্স অক্ষ পরস্পর সমান্তরাল হয়ে গেছে। আর সমান্তরাল হলে ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। সেই হিসাবে বি বিন্দুর এই কোণটিও হলো থিটা। তুমি একটা বিষয় ভালো করে এবার খেয়াল করো, তুমি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠো, সিঁড়ি দিয়ে উপরে যখন ওঠো তখন উঠছো তুমি উপরের দিকে, কিন্তু হাঁটছো এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমরা অনুভূমিক বরাবর হাঁটি আর উলম্ব বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর হলো উপরের দিকে উঠি। তাহলে এটা থেকে আমরা কি পাই? এটা থেকে পাই হলো আমরা যে আমরা ওঠার কাজটা করছি, অর্থাৎ কোটি, আর এদিকে যে এক্স অক্ষ বরাবর হাঁটছি এটা হলো ভুজ। তাহলে কোটি এবং ভুজের একটা অনুপাত পাই। কোটি এবং ভুজের অনুপাতটাই আসলে যদি আমরা ত্রিকোণমিতিতে হিসাব করি, তাহলে কোটিটা হলো লম্ব, আর যে ভূমি এটা তো ভূমি পাচ্ছি, অর্থাৎ ভুজ এটা। তাহলে লম্ব আর ভূমির যে একটা অনুপাত সেটা কিন্তু আমরা জানি ট্যান থিটা। তাহলে আমরা এই চিত্র থেকে এরকম লিখতে পারি, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল এসি বাই বিসি। তাহলে এসি কি? এসি হলো y2 মাইনাস y1 আর বিসি হলো x2 মাইনাস x1। এটাই হলো y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড x স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে ঢালের সাথে কার সম্পর্ক হলো? ঢালের সাথে হলো ট্যান অনুপাতের, এবং কিভাবে হলো তার ব্যাখ্যাটা আমি করেছি। তাহলে তুমি কি লিখতে পারো? এটাও চিন্তা করতে পারো ঢাল সমান ওঠা বাই হাঁটা, অর্থাৎ আমরা যে সিঁড়ি ব্যবহার করে উঠি, এই ওঠার কাজটা হেঁটে হেঁটে করি, হাঁটার কাজটা কিন্তু করি আমরা এক্স অক্ষ বরাবর। অর্থাৎ তুমি সামনের দিকে হেঁটে যাচ্ছ, কিন্তু আসলে বাস্তবিক অর্থে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ অতিভুজ বরাবর উঠে চলে যাচ্ছে। ব্যাপারটা এরকম হয় যদি আমরা ওইখানে একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি। তাহলে এই ছিল ঢাল সম্পর্কিত তথ্য। এখন আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমরা চলো শুরু করি আজকের অনুশীলনীর প্রথম প্রশ্ন নিয়ে। আমরা সূত্রটি প্রথমেই লিখে রাখি। দেখো, x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরল রেখার ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, অর্থাৎ y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড x স্থানাঙ্কের পরিবর্তন। তাহলে একের ক নং আমরা দেখব। দেখো, এখন বলেছে দুইটা বিন্দু 5 মাইনাস 2 এ বিন্দু এবং বি বিন্দু হলো 2 1। তাহলে লিখব কি? এ এবং বি বিন্দুগামী সরল রেখার ঢাল। কি হবে দেখো, এই যে y2 মাইনাস y1 অর্থাৎ y স্থানাঙ্কের পরিবর্তন, আমরা বিষয়টাকে এইভাবে চিন্তা করি। y এর যে দুটো মান থাকে দুটো বিন্দুতে, এই যে প্রথম বিন্দু এ বিন্দুর y হলো এটা, অর্থাৎ এটাকে যদি y1 লিখি তাহলে এটা হবে y2, অর্থাৎ কি হবে 1 মাইনাস মাইনাস 2। এই যে y এর মান দুটোর মাইনাস করলাম, এই যে এটা থেকে এটা। আর হরে কি লিখবো? হরে লিখবো এই যে বি বিন্দু যে এক্স স্থানাঙ্ক, এটা থেকে এ বিন্দুর এক্স স্থানাঙ্কটা মাইনাস করবো, অর্থাৎ 2 মাইনাস 5।
তাহলে কি থাকে দেখো, 1 প্লাস 2 ডিভাইডেড মাইনাস 3, অর্থাৎ 3 ডিভাইডেড মাইনাস 3, এর আউটপুটটা পাবা কত, মাইনাস 1। অতএব নির্ণেয় ঢাল মাইনাস 1। এই যে ঢালের মান ঋণাত্মক এসেছে, এটা দ্বারা আমরা বুঝি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। কেন স্থূলকোণ তৈরি করে? দেখো, যদি ধনাত্মক হতো তাহলে tan 45 ডিগ্রি কোণ উৎপন্ন করত। এটা tan 45 ডিগ্রির মান 1, সেই হিসাবে tan 45 ডিগ্রি কোণ উৎপন্ন করত। যেহেতু এটা -1 রয়েছে সেহেতু স্থূলকোণ হবে, কারণ tan 135 ডিগ্রির মান হলো -1, সেহেতু স্থূলকোণ উৎপন্ন করবে। এবার আসো খ নং নিয়ে আলোচনা করি। এ এবং বি অর্থাৎ -1 -1 বিন্দুগামী সরল রেখার ঢাল কি হবে দেখো, এই যে y স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ y2 - y1 লিখলে লিখবো -1 থেকে মাইনাস করব 5, আর হরে লিখবো 1 থেকেই 3 মাইনাস করব, তাহলে -1 -3 কি থাকবে দেখো, -6 ডিভাইডেড -4, অর্থাৎ এটাকে যদি তুমি -2 দ্বারা ভাগ করো থাকবে 3/2। তাহলে এই সরলরেখাটির ঢাল হবে 3/2। এবার দেখো গ নম্বর, এ বিন্দুর স্থানাঙ্ক টি এবং বি বিন্দুর স্থানাঙ্ক t²t, তাহলে এই দুটো বিন্দুগামী সরল রেখার ঢাল। এই যে y এর স্থানাঙ্ক, যেটা y স্থানাঙ্কের পরিবর্তন করব, তাহলে t - t লিখব লবে, আর হরে লিখব t² - t, অর্থাৎ x2 - x1, t² - t। দেখো লবে হয়ে যাবে 0, আর হরে t² - t ভাগ করলে পাবা 0, তাহলে এই সরলরেখাটির ঢাল হলো 0। এবার দেখো লাস্ট ঘ নং, এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে t, t+1 ও বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে 3t আর হলো 5t+1। এই দুটো বিন্দুগামী সরল রেখার ঢাল। y স্থানাঙ্কের পরিবর্তন, তাহলে এই যে 5t+1 থেকে বাদ যাবে t+1, তাহলে লিখব 5t+1 মাইনাস t+1, আর হরে থাকবে 3t, অর্থাৎ এই যে বি বিন্দুর x স্থানাঙ্ক থেকে এ বিন্দুর x স্থানাঙ্ক বাদ যাবে, অর্থাৎ 3t - t। দেখো ফলাফলটি কি থাকে, আমরা লবে লিখব 5t+1 মাইনাস t-1, ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, হরে থাকবে 2t। তাহলে লবে কি থাকে দেখো, 1 1 মাইনাস হয়ে যায়, 5t থেকে একটা t মাইনাস করলে থাকবে 4t ডিভাইডেড 2t, আউটপুটটা হলো 2, ভাগ করলে দেখো আসবে কত, 2। তাহলে এই সরলরেখাটির ঢাল, অর্থাৎ এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল হবে 2। এই যে ঢাল 2, এই 2 দ্বারা আমরা বুঝবো এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রায় 63 দশমিক সামথিং কোণ উৎপন্ন করে চলে গেছে। তুমি যদি এটা বের করতে চাও তাহলে জাস্ট এটা ইজ ইকুয়াল লিখবা tan ইনভার্স 2, ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো 63 দশমিক সামথিং আসবে। এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকু কোণ উৎপন্ন করে যাবে। তাহলে এটাই ছিল 1 নং প্রশ্নের সমাধান। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। এখন আলোচনা করব 2 নং প্রশ্ন নিয়ে। দেখো বলেছে, দেখাও যে 3টি বিন্দু রয়েছে এ, বি এবং সি। বিন্দু 3টি সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত। তাহলে একই সরলরেখায় অবস্থিত হলে তাদেরকে বলা হয় সমরেখ। এখন এইটা আমরা চিন্তা করব এইভাবে, যদি আমরা দেখি এই এ ও বি বিন্দুগামী রেখার ঢাল, অর্থাৎ এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল পরস্পর সমান, অথবা এবি রেখার ঢাল এসি রেখার ঢাল পরস্পর সমান, অথবা এসি রেখার ঢাল বিসি রেখার ঢাল পরস্পর সমান হয়, তাহলেই বিন্দু 3টি সমরেখ হবে। আমরা 3 ভাবেই চিন্তা করতে পারি, তো যে কোনো একটা করলেই হয়।
এখন কথা হলো কেন এরকমটা হয় যে দুটো ভিন্ন ভিন্ন বিন্দুর ঢাল সমান হলেই তারা সমরেখ হয়? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এই একটা সরলরেখা। এখন এই সরলরেখার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু অবস্থিত। মনে করলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। আচ্ছা, এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন তুমি যদি এই এক্স অক্ষের সমান্তরাল করে এ বিন্দু দিয়ে সরলরেখা টানো, বি বিন্দু দিয়ে সরলরেখা টানো, সি বিন্দু দিয়ে টানো, ডি বিন্দু দিয়ে এইভাবে ই বিন্দু, যে কোনো বিন্দু দিয়ে যদি তুমি এক্স অক্ষের সমান্তরাল করে সরলরেখা আঁকো, তাহলে প্রত্যেকটা বিন্দুতে দেখবা থিটা কোণ উৎপন্ন হবে। কেননা যেহেতু প্রত্যেকটা সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল করে আঁকা হয়েছে, তাহলে সবগুলো অনুরূপ কোণ পরস্পর কি হবে? সমান হবে। এই যে সবগুলো অনুরূপ কোণ পরস্পর সমান। তাহলে সব জায়গাতে থিটা হবে। এখন তুমি চিন্তা করো থিটা যদি 45 ডিগ্রি হয়, মনে করো থিটা 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হলো 1, 1। তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা রেখার ঢাল কত হবে? 1 হবে। এই যে তুমি যদি চিন্তা করো এ আর বি বিন্দু, এই যে এইটুকুর ঢাল কি হবে? এইটুকুর ঢাল যদি থিটার মান 45 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি হয়, তাহলে ওটুকুর ঢালের মান 1। তাহলে বিসিও তাই হবে, সিডিও তাই হবে। আবার তুমি যদি মনে করো এ আর ডি বিন্দুর ঢাল বের করবা, এটুকুর ঢালও ঠিক 45 ডিগ্রি, অর্থাৎ 1 আসবে। যেহেতু প্রত্যেকটা জায়গাতে সমান কোণ উৎপন্ন হয়। এই জন্য একাধিক বিন্দুর মধ্যে ভিন্ন ভিন্ন অংশের ঢাল যদি সমান দেখানো যায়, তাহলে বিন্দুগুলো সমরেখা হয়, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত হয়। এই জন্য আমরা এই প্রশ্নটার সমাধান করব কিভাবে? এবি রেখার ঢাল বের করব, বিসি রেখার ঢাল বের করব। ঢাল দুটো যদি সমান হয় তাহলে সমরেখা। কেন সমান হলে সমরেখা হয় তার ব্যাখ্যা কিন্তু আমি কিছুটা ব্যাখ্যা কিন্তু করেছি। আশা করি ধারণা কিছুটা পেয়েছো। তাহলে দেখো আমরা লিখব এরকম 0 -3 অর্থাৎ এ ও বি বিন্দুগামী রেখার ঢাল। এই কথাটাকে তুমি এবি রেখার ঢালও লিখতে পারো, সংক্ষেপে এবি রেখার ঢাল। কি হবে দেখো ঢাল? এবি যখন বলেছি তাহলে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -2, এর থেকে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বাদ যাবে, অর্থাৎ -3। লিখবো দেখো 2 -2 -3, সূত্রের জন্য একটা মাইনাস, আর এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক নিজেই মাইনাস। হরে কি বসবে? হরে বসবে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক, এটা থেকে বাদ যাবে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক, অর্থাৎ 0। অর্থাৎ কি করলাম দেখো, এই 2 থেকে এই -3, -2 থেকে -3 বিয়োগ করেছি, আর এই 4 থেকে 4 বিয়োগ করেছি, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইডেড এক্স স্থানাঙ্কের পরিবর্তন লিখেছি। দেখো থাকে কি? লবে থাকবে 2 -2 + 3 ডিভাইডেড 4, অর্থাৎ 1/4। এখন দেখব বিসি রেখার ঢালও এটা আসে কিনা। বি অর্থাৎ 4 -2 ও সি হলো 16 1 বিন্দুগামী রেখার ঢাল। কি হবে দেখো, এই যে 1 থেকে বাদ যাবে -2, অর্থাৎ 1 -2, আর হরে বসবে 16 থেকে 4 -3, অর্থাৎ 16 -4। কি থাকে দেখো, 1 + 2 ডিভাইডেড 12, 3 ডিভাইডেড 12 ভাগ করলে পাবো আমরা 1/4। এই যে 1/4 1/4, দেখো দুটো অংশ সমান হয়েছে। তুমি যদি এসি বের করো, এসি, তাহলেও কিন্তু একই রেজাল্ট আসবে। আমি একটু দেখাই, দেখো এসি রেখার ঢাল, দেখো এসি রেখার ঢাল কি আসবে? এ আর সি বিন্দু, তাহলে 1 -3 ডিভাইডেড 16 -0। কি হবে দেখো, 1 + 3 ডিভাইডেড 16, অর্থাৎ 4 ডিভাইডেড 16, আউটপুট হলো 1/4। হবেই সমান, যেহেতু এক সরলরেখায় অবস্থিত হতেই হবে। তাহলে আমরা যেকোনো দুটো নিয়ে কাজ করলেই ফলাফলটা পেয়ে যাব। তাহলে লিখব যেহেতু এবি ও বিসি রেখার
ঢাল সমান, তাই এ, বি ও সি বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ এক সরলরেখায় অবস্থিত দেখানো হলো। তুমি এটাকে গ্রাফ পেপারে বা ছক কাগজে বসিয়ে দেখতে পারো, তিনটা একই সরলরেখায় অবস্থান করবে। এবার দেখো ৩ নং প্রশ্ন বলেছে, তিনটি বিন্দু এ বি সি সমরেখা হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে এ বিন্দু রয়েছে 1 -1, বি বিন্দু টি 2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক টি স্কোয়ার আর হলো টি প্লাস 3। আমরা এ বি রেখার ঢাল বের করব। দেখো এবি রেখার ঢাল এই যে 2 - -1 লিখব, 2 - -1 ডিভাইডেড টি - 1 থাকে কি 2 + 1 বাই টি - 1 অর্থাৎ 3 বাই টি - 1। এটা হলো এবি রেখার ঢাল। এবার বের করব বিসি রেখার ঢাল। তাহলে বিসি হলে কি হবে, এই সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ টি প্লাস 3 থেকে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস করব। এরপর সি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক মাইনাস করব অর্থাৎ টি স্কোয়ার মাইনাস টি থাকবে। দেখো টি প্লাস 1, ওই 3 থেকে 2 মাইনাস করলে টি প্লাস 1 থাকবে। আর এই যে হরে এখান থেকে যদি তুমি টি কমন নাও নিতে পারো, কমন না নিলেও সমস্যা নেই, লিখতে পারো। দেখো কমন নিলে কি থাকবে টি -1, কমন না নিলে যেটা আছে টি স্কোয়ার মাইনাস টি ওরকমই থাকবে। যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ, সেহেতু এবি রেখার ঢাল সমান লিখবা কি বিসি রেখার ঢাল। আমরা 2 নং প্রশ্নে এরকমটাই পেয়েছিলাম। আচ্ছা, তাহলে কি লেখা যাবে, এবি রেখার ঢাল হলো 3 ডিভাইডেড টি -1 ইজ ইকুয়াল, বিসি রেখার ঢাল পেয়েছি টি প্লাস 1 ডিভাইডেড টি ইন্টু টি -1। দেখো যদি আর গুণন করো তাহলে কি হয়, 3t ইন্টু টি -1 ইজ ইকুয়াল টি প্লাস 1 ইন্টু টি -1। এরপর এটাকে গুণ করে দাও, 3t স্কোয়ার মাইনাস 3t, 3t দ্বারা গুণ করলে এটাই আসে। আর ডান পাশে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো হয়েছে অর্থাৎ টি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারো, 1 কে স্কোয়ার করলে 1ই থাকে, লেখা না লেখা একই ব্যাপার। কি থাকবে দেখো, থাকবে 3t স্কোয়ার মাইনাস 3t। বাম পাশ থেকে আমরা ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসি পুরোটুকুকে, দেখো থাকবে এরকম। তাহলে 2টা টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 1, এটাকে আমরা এখন কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 2 একে 2, তাহলে 2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস টি প্লাস কত হবে 1। সাধারণ উৎপাদকে বিশ্লেষণ, একদম সহজ একটা রাশি। 2t কমন নিলে থাকবে টি -1 আর -1 কমন নিলে থাকবে টি -1 ইজ ইকুয়াল থাকবে 0। তাহলে দেখো কমন যায় এখন টি -1, থাকবে 2t -1 ইজ ইকুয়াল 0। এই যে দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন আমরা লিখব হয় টি -1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে তুমি পাবা টি ইজ ইকুয়াল 1, অথবা অথবা কি পাবা 2t -1 ইজ ইকুয়াল 0, বা 2t ইজ ইকুয়াল 1, বা t সমান কত পাবা, t সমান পাবা দেখো হাফ, 2 কে ডান পাশে নিয়ে গেলে হাফ হয়। তাহলে t এর আমরা 2টি মান পেলাম, অতএব নির্ণেয়
টি ইজ ইকুয়াল 1 অথবা টি ইজ ইকুয়াল হাফ। তাহলে টি এর কয়টা মান পেলাম? টি এর 2টি মান পেলাম। এই দুটো মানের জন্য এ বি সি বিন্দু তিনটি সমরেখ হবে। এখন আলোচনা করব 4 নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে 2টি বিন্দু দেওয়া আছে, এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু, 2টি বিন্দু। বলেছে এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল -1 হলে পি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল আমাদের নির্ণয় করতে হবে, সেইটা সমান লিখতে হবে -1, তাহলে আমরা পির মান পেয়ে যাব। তাহলে লিখবো এরকম, দেখো এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল। দেখো রেখার ঢাল সমান কি লিখবো? আমরা লিখবো y2 মাইনাস y1, অর্থাৎ এই যে বি বিন্দুর y স্থানাঙ্ক থেকে এ বিন্দুর y স্থানাঙ্ক বিয়োগ করব। বি বিন্দুর y স্থানাঙ্ক হলো পি স্কোয়ার প্লাস 1 এবং এ বিন্দুর y স্থানাঙ্ক হলো 3p। তাহলে বিয়োগ করে দিলাম। আর হরে লিখব x স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ বি বিন্দুর x স্থানাঙ্ক থেকে এ বিন্দুর x স্থানাঙ্ক বিয়োগ করব, অর্থাৎ লিখব কি 4 - 3। দেখো এখানে তোমরা যদি মনে করো y1 মাইনাস y2 লিখব, ডিভাইডেড x1 মাইনাস x2 লিখব, তাহলেও কিন্তু হবে, এটাও কোনো ভুল হবে না। আচ্ছা, তাহলে থাকে কি? দেখো পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ডিভাইডেড থাকে কত? 1। তাহলে 1 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে লবে যে রাশিটা রয়েছে সেটি থেকে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 থাকবে। এইটা হলো এ ও বি বিন্দুগামী রেখার ঢাল। এখন এই ঢাল আবার প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইজ ইকুয়াল -1। এই যে দেখো প্রশ্নে বলে দিয়েছে এ ও বি বিন্দুগামী রেখার ঢাল -1, তাহলে এটার সামনে আমরা লিখতে পারি -1। এখন ক্যালকুলেশন করে পি এর মান আমরা বের করব। এই যে ডান পাশে 1 আছে, এটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে -1টা +1 হয়ে যাবে, ডান পাশে থাকবে 0। পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল 0। এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করব। অনেক সহজ এবং ছোট্ট একটা উৎপাদকে বিশ্লেষণ। 2 একে 2, এটাকে লিখতে পারবো 2p মাইনাস পি প্লাস 2 ইজ ইকুয়াল 0। যদি আমরা কমন নেই প্রথম দুইটা পদ থেকে পি, তাহলে থাকবে p মাইনাস 2, আর শেষ দুইটা পদ অর্থাৎ এই দুইটা পদ থেকে -1 কমন যাবে, থাকবে p মাইনাস 2 ইজ ইকুয়াল 0। p মাইনাস 2 কমন যায়, দেখো p মাইনাস 2 কমন নিলে থাকবে প্রথম পদে p আর দ্বিতীয় পদের এইখানে থাকবে একটা -1 ইজ ইকুয়াল 0। তাহলে এখন আমরা কি লিখব? যেহেতু দুইটা রাশির গুণফল 0 হয়েছে, লিখব হয় p মাইনাস 2 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লিখতে পারবো p ইজ ইকুয়াল 2, অথবা কি লিখব? অথবা p মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে পাবো আমরা p এর মান 1। তাহলে p এর দুইটা মান পেলাম, অতএব নির্ণেয় p এর মান একটা পেলাম 1 আর একটা পেলাম 2। এটাই হলো 4 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 5 নং প্রশ্ন নিয়ে। দেখো বলেছে প্রমাণ করো যে এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই বিন্দু তিনটি সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল 1 হয়। দেখো এই জাতীয় প্রশ্নের সমাধান আমরা দুইটা উপায়ে করি সাধারণত। একটা হলো ঢাল নির্ণয়ের মাধ্যমে, আর একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে। যদি সমরেখ হয় তাহলে ভিন্ন ভিন্ন রেখার ঢাল সমান হবে, ভিন্ন ভিন্ন বিন্দুগামী রেখার ঢাল, অর্থাৎ এ বি এবং বিসি রেখার ঢাল পরস্পর সমান লিখে করতে পারি, অথবা এ বি সি বিন্দু তিনটি দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল 0 বসিয়েও আমরা সমাধানটা করতে পারি। কেন 0 বসাবো? যেহেতু সমরেখ হয়, সমরেখ হলে এক রেখায় অবস্থিত এরূপ তিনটি বিন্দু দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফল 0 হয়, অর্থাৎ একটা একটা রেখার মতো দেখায়। আমরা দুইভাবে সমাধান করতে পারি। যেহেতু 11.3 অনুশীলনীটা ঢাল সম্পর্কিত, এই জন্য ঢাল দিয়েই এর সমাধানটা করব। তাহলে আমরা লিখব, দেখো এ ও
বি বিন্দুগামী রেখার ঢাল। কি হবে দেখো, এই বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক থেকে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস করব, অর্থাৎ বি মাইনাস জিরো ডিভাইডেড বি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক মাইনাস করব, অর্থাৎ জিরো মাইনাস এ। ফলাফলটি থাকে দেখো বি বাই মাইনাস এ। জিরো থেকে এ মাইনাস করলে মাইনাস এ থাকে, এই জন্য, আর বি থেকে জিরো বাদ দিলে বি থাকে। আবার কি বের করব, আবার লিখব বি ও সি বিন্দুগামী রেখার ঢাল। কি হবে দেখো, সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক রয়েছে 1, এর থেকে বাদ যাবে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ 1 মাইনাস বি ডিভাইডেড এই যে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক বাদ দিব, এ মাইনাস জিরো। তাহলে ফলাফলটি থাকে দেখো 1 মাইনাস বি। যেহেতু হরে 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, 1 দিয়ে লবকে ভাগ করলে লবে যা থাকে ওই অংশটি থেকে যাবে। তাহলে এখন লিখব এরকম, এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল হয়, অর্থাৎ বি বাই মাইনাস এ ইজ ইকুয়াল 1 মাইনাস বি হয়। এটাকে যদি তুমি আর গুণন করো তাহলে কি পাবা দেখো, বি ইজ ইকুয়াল মাইনাস এ আর প্লাস এ বি। এই যে মাইনাস এ দিয়ে আর ডান পাশের অংশ গুণ করব, আর এই এ মাইনাস বির নিচে একটা 1 আছে, 1 এর সাথে বি গুণ হলে বি থাকে। তুমি যখন মাইনাস এ দিয়ে গুণ করবা তখন দেখো 1 এর সাথে গুণ হলে মাইনাস এ থাকে, মাইনাস এ আর মাইনাস বি গুণ করলে প্লাস এ বি হয়। এটাকে তুমি পক্ষান্তর করে এইভাবে লিখতে পারবা। দেখো এ কে বাম পাশে নিয়ে এসেছি, এজন্য প্লাস হয়ে গেছে, আর বি তো প্লাস ছিল এজন্য লিখলাম এ প্লাস বি, আর ডান পাশে রয়ে গেল এ বি। বা এটাকে তুমি এ বি দ্বারা কি করতে পারো, ভাগ করে দিতে পারো। বি কেও ভাগ করো এ বি দ্বারা, অর্থাৎ উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কি থাকে দেখো, এখানে এ কেটে যাবে, থাকবে 1 বাই বি, প্লাস এখানে বি বি কেটে যাবে, থাকবে 1 বাই এ, আর ডান পাশে থাকবে একটি 1। অতএব 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল 1 হয়। তাহলে কি হলো, এই যে এ বি এবং সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল 1 হয়। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণ করেছি। লিখব প্রমাণিত। অর্থাৎ ঢাল সমান দিয়েই এই প্রশ্নটির সমাধান করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার 6 নং প্রশ্ন, এই 11.3 অনুশীলনীর শেষ প্রশ্ন এটি। এখানেও তিনটি বিন্দু রয়েছে এ বি এবং সি। বলেছে বিন্দু তিনটি সমরেখ হলে প্রমাণ করো এ প্লাস বি ইজ ইকুয়াল 0। এক্ষেত্রেও ঢাল নির্ণয়ের মাধ্যমে সমাধান করা যায়, অথবা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 দেখেও এর সমাধান করা যাবে বা প্রমাণ করা যাবে। আমরা যেহেতু চ্যাপ্টারটা ঢাল বিষয়ক, এই জন্য ঢাল দিয়েই এর সমস্যাটির সমাধান আমরা করব। তাহলে কি করব দেখো, এ ও বি বিন্দুগামী রেখার ঢাল। কি হবে, একই নিয়ম, এই যে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক থেকে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বাদ দিব, আর হরে লিখব বি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক বাদ, তাহলে বি মাইনাস এ লিখব। এখন দেখো লব এবং হরে প্রায় সেম, শুধু একটা প্লাস একটা মাইনাস এরকম একটা ব্যাপার রয়েছে। এটাকে আমরা একটু এইভাবে লিখি, দেখো -1 যদি তুমি কমন নাও তাহলে এটাকে লিখতে পারবা বি মাইনাস এ, -1 এখানে লিখতে পারো। আর হরে বি মাইনাস এ রয়েছে, ভাগ করলে তুমি পাবা -1। তাহলে এ ও বি বিন্দুগামী রেখার ঢাল পেলে
-1। এবার কি করব, এবার বি ও সি বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করব। দেখো বি হলো বি এ, বি বিন্দুর স্থানাঙ্ক, ও সি বিন্দুর স্থানাঙ্ক হলো 1/a, 1/b বিন্দুগামী রেখার ঢাল। একটা সূত্রই, এই যে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 1/b, এটা থেকে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ এ বাদ যাবে, আর হরে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক বাদ যাবে অর্থাৎ 1/a - b। এখন এটুকু একটু ক্যালকুলেশন করব। দেখো হরে যে অংশটুকু রয়েছে এটার লসাগু হবে বি, বি দিয়ে বি কে ভাগ করলে পাবা 1, 1 এর সাথে গুণ করলে পাবা 1, মাইনাস এই এর নিচে আছে 1, 1 দিয়ে বি কে ভাগ করলে পাবা একটা বি, এ আর বি গুণ হয়ে হবে এ বি। হরেও এরকম একটা ব্যাপার, এ হলো লসাগু, এ দিয়ে যদি একে অর্থাৎ লসাগুকে ভাগ করি পাবো 1, 1 এই লবের সাথে গুণ হয়ে হবে 1, মাইনাস বির নিচে আছে একটা 1, 1 দিয়ে লসাগুকে ভাগ করলে পাবা এ, এ আর বি গুণ করলে পাবা এ বি। তাহলে আমাদের লবে থাকলো 1 মাইনাস এ বি বাই বি, আর এই যে হরের যেটা আছে এটাকে আমরা গুণ করে ব্যস্তকরণ করে লিখব। তাহলে এ চলে যাবে লবে আর হরে থাকবে 1 মাইনাস এ বি। দেখো এখন 1 মাইনাস এ বি আর 1 মাইনাস এ বি কিন্তু সমান, তাহলে আমরা কি করতে পারি, এটা ভাগ করে দিতে পারি। থাকবে আমাদের লবে থাকবে এ আর হরে থাকবে বি। এখন যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে আমরা লিখব এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল। যেহেতু সমরেখ সেহেতু এই ঢাল দুটো পরস্পর সমান হবে। আর তোমরা ইচ্ছা করলে এসির রেখার ঢালও নির্ণয় করতে পারতে, সেভাবেও হতো বা হবে। তাহলে কি লিখবো, দেখো এবি রেখার ঢাল আমরা পেয়েছি -1 আর বিসি রেখার ঢাল পেয়েছি এ বাই বি। তাহলে যদি আর গুণন করো তাহলে এরকমটা পাবা। দেখো এ ইজ ইকুয়াল মাইনাস বি, বা এটাকে তুমি পক্ষান্তর করে লিখতে পারবা এ প্লাস বি ইজ ইকুয়াল 0, যা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল 0, তাহলে লিখব প্রমাণিত। এটাই হলো এই 6 নং প্রশ্নের সমাধান, এবং সাথে সাথে এই অনুশীলনী অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি নবম দশম উচ্চতর গণিতের 11.3 অনুশীলনীর শেষ প্রশ্নটির সমাধান হয়ে গেল। আশা করি তোমরা এগুলো খুব মনোযোগী হয়ে প্র্যাকটিস করবে। অবশ্যই ভালো কিছু করতে হলে অনুশীলন করাটা আবশ্যক, এটা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব নয়। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা দেখার জন্য।